চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা ব্যবসায়ীকে নতুন দৃষ্টিতে বাংলাদেশ দেখার আহ্বান জানিয়েছেন। বিনিয়োগকারীদের লভ্যাংশ এবং মুনাফা নিরাপত্তার অঙ্গীকারও করেন তিনি। বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষ কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এদিকে রাতে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংও আগামীকাল প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। চীন থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ের আলো ঝলমলে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোরাতে সংস্কারের যাত্রা শুরু করেছে তাঁর সরকার। তাই চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফার নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার। We are developing dedicated industrial landing points for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anora and the second economic zone in Mongla. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. চীনের বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিংয়ে বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে চায় ঢাকা। I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. Today I invite more Chinese companies to come Bangladesh and see Bangladesh with fresh eyes. My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। From interest. এর আগে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বেইজিং সফরের প্রথম দিনেই চীনের বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য নানা ধরনের উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ এবং চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নীত করার পাশাপাশি বিনিয়োগের দ্বার উন্মুক্তের বিষয়গুলো তুলে ধরলেন তিনি। এখন আশা করা যাচ্ছে সামনের পথগুলো আরও বেশি সহজ হবে বাংলাদেশে চীনীয় বিনিয়োগকারীদের জন্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চীন। বিদ্যমান আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকর লড়াই করা সম্ভব নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আইনটি সংস্কার করে শীঘ্রই তা সংসদে পাশ করা হবে। জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। মাদক ব্যবসায়ীদেরকে ধরার পরে থানায় সুপর্দ করার আগে, এফআইআর করার আগে মধ্যবর্তী একটা সময়ে রাখতে হয়। সেই রাখার জন্য আমাদের কোনো হাজতখানা নাই, হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে 7 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের বাধার মুখে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। ভোরে ভারতের নদিয়া জেলার মুরটিয়া থানার বজ্রনাথপুর গ্রামের দিক দিয়ে শেওড়াতলা সীমান্ত দিয়ে ওই 7 জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের এই ধরনের উদ্যোগের প্রতিবাদ জানান। এ সময় স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে পুশিনের বিরুদ্ধে অবস্থান নেন। তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ শেষ পর্যন্ত
7 জনকে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করে। এদিকে নওগাঁ সাপাহার উপজেলা আদাতলা সীমান্তে পুশ ইনে ব্যর্থ হয়ে 9 জনকে ভারতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নওগাঁ 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বুধবার ভোরে আদাতলার সীমান্ত দিয়ে 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 9 জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইনের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। আজ সকালে তাদের সরিয়ে নেয় বিএসএফ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুওইংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন উন্নয়নে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়। চীনা মন্ত্রী এই খাতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। চীনের 80 জন প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও মালিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করা যায়, বিনিয়োগের ক্ষেত্রে সরকারের অবস্থান কি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ, এসব বিষয়ে প্রধানমন্ত্রী উপস্থিত ব্যবসায়িক নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন। একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলো তাদের প্রত্যাশা, পরিকল্পনা এবং বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপাত্ত প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করে। বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন ক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে আজ সকালে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড, যেটি সিসিপিআইটি নামে পরিচিত, এবং বাংলাদেশের বিডা, এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ইনভেস্ট বাংলাদেশ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে চীনের 80 জন প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা কিংবা মালিকগণ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশের উৎপাদন ও শিল্প খাতের নতুন গন্তব্য হিসেবে একটি প্রতিযোগিতামূলক, নির্ভরযোগ্য ও লাভজনক অংশীদার হওয়ার জন্য প্রস্তুত। ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানীর ঝিগাতলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সিটি কর্পোরেশনের অভিযানে তিনি কথা বলেন। প্রতিটি ওয়ার্ডে এই চিরুনি অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম চলবে বলেও জানান তিনি। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি নির্মাণাধীন ভবনকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। নগরবাসীকে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখারও অনুরোধ জানান প্রতিমন্ত্রী। এ সময় জমে থাকা আবর্জনা দ্রুত পরিষ্কার করতে সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেন তিনি। আওয়ামী আমলে পুঁজি বাজার ও ব্যাংক খাত ধ্বংস হয়েছে অভিযোগ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন নীতি প্রণয়নের মাধ্যমে 2 বছরের মধ্যে অর্থনীতিকে ফের চাঙ্গা করা হবে। দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আওয়ামী সরকারের অপ্রয়োজনীয় প্রকল্পগুলো বাতিল করা হচ্ছে, ঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের উপর সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, বাজেটে কৃষি খাত ও নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পুরনো অর্থনৈতিক কাঠামোর পরিবর্তে সৃষ্টিশীল অর্থনীতির জন্য হস্তশিল্প সহ ঐতিহাসিক স্থানে বিনিয়োগের কাজ শুরু করেছে সরকার, যা আগামীতে জিডিপির বড় অংশ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে এখনো বৈঠক চলছে, কারণ দুই প্রধানমন্ত্রীর মধ্যকার এই বৈঠক অনেক আশার বাতিঘর হিসেবে দেখা হচ্ছে, কারণ এই আলোচনাগুলোতে অনেক বিষয় উঠে আসবে বাংলাদেশ এবং চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন উঠে আসবে। এবং এইখানে ডক্টর মাহাদি আমিন ইতিমধ্যে জানিয়েছেন যে 15টি MOU বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এবং সেই সমঝোতা স্মারকগুলোতে কি রয়েছে সেটি হয়তো আমরা এই
এই যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার পর নিশ্চয়ই জানতে পারবো। ডক্টর মাহাদি আমিন যেটি বলেছেন, ইতিমধ্যে বাংলাদেশের সাথে চায়না যে দ্বিপাক্ষিক সম্পর্ক করতে যাচ্ছে তার মধ্যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখা দিচ্ছে এবং এটি এক ধরনের আশার আলো ছড়াচ্ছে। এখন পর্যন্ত রাতে প্রধানমন্ত্রী অর্থাৎ চায়নার প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এর মধ্য দিয়ে আজকের দিনের মতো তার যে কর্মসূচি বা কার্যসূচি সেটি সম্পন্ন হবে। আগামীকাল শি জিনপিং এর সাথে বৈঠক হবে এবং আগেই বলেছি তিস্তা চুক্তির বিষয়টি আজকে মূল প্রাধান্য পাচ্ছে এবং সেটি সহ বাংলাদেশের নদীর সার্বিক বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে আজকের আলোচনায়। তো কালকে শি জিনপিং এর সাথে তার বৈঠকের অপেক্ষা করতে হচ্ছে আমাদের সবাইকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্যে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ উ ইন। সকালে ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান লিউ উ ইন। এ সময় তিনি স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেন। মহান স্বাধীনতার যুদ্ধের শহীদদের স্মরণ করেন চীনা রাষ্ট্রদূত। এছাড়া বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে কাজ করার প্রত্যয় জানান তিনি। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের সব সমস্যা সমাধান এবং শিক্ষার মান বাধাগ্রস্ত হওয়ার কারণ চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের সরকার গুরুত্ব দিচ্ছে। সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টা মামলায় বেকসুর খালাস পেয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস। দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায় ঘোষণা করেন। ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলায় সুরঞ্জিতের জনসভা স্থলে বোমা হামলায় প্রাণ হারান যুবলীগের স্থানীয় এক নেতা। আহত হন সুরঞ্জিত সেনগুপ্ত সহ আরও অন্তত ২৯ জন। ঘটনার পর হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে দুটি মামলায় আসামি করা হয় বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি.কে. গৌস সহ ১২ জনকে। দীর্ঘ ২ দশকের বেশি সময় চলা আলোচিত এ মামলায় ৯ জনকে খালাস এবং ১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আসামি শহীদ শাহেদুল আলম বিপুল এবং মুফতি হান্নান তাদেরকেও এইখানে সম্পৃক্ত বলে আদালত বক্তব্য দিয়েছেন, কিন্তু যেহেতু তারা মৃত্যুবরণ করেছেন সেহেতু তাদেরকে আইনের আর কোনো জাজমেন্টের শাস্তিমূলক আওতায় আনা হয় নাই। আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন উপলক্ষে দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর ৪১টি ওয়ার্ডের ৫.৫ লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে। সকালে সিটি কর্পোরেশনের সংবাদ সম্মেলনে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। খুলনার নগর স্বাস্থ্য ভবনে ভিটামিন এ+ ক্যাম্পেইন পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এছাড়া সিরাজগঞ্জ, বাগেরহাট সহ অন্য সব জেলায়ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেটের সীমান্তবর্তী এলাকায় সীমান্ত আইন ও অপরাধ দমন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বিজিবি। দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল ইসলাম হক জানান, সীমান্ত আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে খেলাধুলা সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের নতুন নিলাম শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে আগুন লাগার খবর পেয়ে বন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক দল, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের 4টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফরিদপুরে বিএডিসির উদ্যোগে পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় পাট বীজ বিক্রয় বাড়াতে এ কর্মশালার আয়োজন করে বিএডিসি। বাংলাদেশ উৎপাদিত JRO 524 জাতের বপনের পরামর্শ দেন বক্তারা। কর্মশালায় জানানো হয় বিএডিসির বীজ ভর্তুকি মূল্য প্রতি কেজি 120 টাকায় পাওয়া যায়। এতে উৎপাদন খরচ কমে যাবে, গুণগত মানও ভালো হবে। পরে বিএডিসির কর্মকর্তা, চাষি এবং ডিলাররা পাট বীজ ক্ষেত পরিদর্শন করেন। চাঁদপুরে সরকারি অর্থায়নে নির্মিত মাদ্রাসার সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া বাজার সংলগ্ন কাজীর বাজার দারুস সুন্নাত নেসারিয়া দাখিল মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, একটি গোপন মামলার রায়ের ভিত্তিতে কোনো পূর্ব নোটিশ ছাড়াই এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ এ ঘটনায় সুষ্ঠু সমাধান এবং প্রতিষ্ঠানটির অবকাঠামো পুনর্নির্মাণের দাবি জানান। নতুন উচ্চতায় উপনীত বাংলাদেশ চীন সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের উপস্থিতিতে আজ দু দেশের মধ্যে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে তিস্তা সহ সার্বিক নদী ব্যবস্থাপনা, বিনিয়োগ, কারিগরি, শিক্ষা, প্রযুক্তি সহ বেশ কিছু ইস্যুতে ঢাকাকে সহযোগিতা করতে চায় বেইজিং। চীন থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। বেইজিংয়ের গ্রেট হলে উদ্ভাসিত লাল গালিচার আভায় উজ্জ্বল হয়ে ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর মুহূর্ত। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাজস্বিক সম্মানে সস্ত্রীক ভূষিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। লি কিয়াংয়ের পক্ষ থেকে দেওয়া হয় সুসজ্জিত গার্ড অব অনার, দেওয়া হয় সালাম। রাজস্বিক অভ্যর্থনা শেষে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী লি কিয়াং ও তারেক রহমান। আলোচনা হয় ব্যবসা, বিনিয়োগ, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও ঊর্ধ্বতন কূটনীতিকদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় 13টি সমঝোতা স্মারক, যাতে স্বাক্ষর করেন উভয় দেশের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সে তথ্য জানানো হয়। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেই ক্ষেত্রে কি বলেছেন তারা ফ্যাসিলিটেট করতে চায়। জলবায়ুর ক্ষমতায়ন নিয়ে বর্তমানে যে সরকার রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেখানে একসাথে কাজ করতে চাচ্ছেন আমাদের ন্যাশনাল প্রায়োরিটির উপর ভিত্তি করে। ফর ইনস্টেন্স গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে টেক্সটাইলের একটা বড় সুযোগ রয়েছে, এগুলো নিয়ে আমরা চীনের প্রিমিয়ার নিজে থেকে বলেছেন। বর্তমানে এই সফরের মাধ্যমে আমাদের বাংলাদেশ এবং চীনের যে 50 বছরের একটা সম্পর্ক, সেটা নতুন মাত্রায় পৌঁছেছে। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে চীনের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের মধ্য দিয়ে চীন এবং বাংলাদেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নতুন দিগন্তে উন্মোচিত হল বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের বিনিয়োগ, ব্যবসা এবং পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে, আর এই সফর সেই বার্তাই দিচ্ছে বলে মনে করছেন সকলে। হাসান মাহমুদ, NTV নিউজ, বেইজিং, চায়না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে। আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন, এবং সেখানে তিনি যে বক্তব্যগুলো রেখেছেন সেটি বিশ্ব নেতাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিষয়ে তিনি যে বক্তব্য রেখেছেন এবং বাংলাদেশে এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তারেক রহমানের যে অবদান, সেগুলো সম্পর্কে বিশ্ব নেতৃবৃন্দ ওয়াকিবহাল এবং সেখানে যথেষ্ট প্রশংসা হয়েছে। তার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দুপুরে মগবাজারে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। কর্মসূচির মধ্যে রয়েছে 1 থেকে 15 জুলাই জেলা শহরগুলোতে সেমিনার, 6 জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সংসদের সামনে মানববন্ধন, 20 জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা, 23, 24 ও 25 জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন।
31 জুলাই সারা দেশে মসজিদে দোয়া। সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ আরও বলেন, আগের ফ্যাসিবাদী কায়দায় আবার একদলীয় কর্তৃত্ব ফিরিয়ে আনার ব্যবস্থা করছে বিএনপি। অবশেষে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই ঘোষণা দিয়েছেন। 28 জুন থেকে ট্যুরিস্ট ভিসায় আবেদন করা যাবে বলে তিনি জানান। একই সাথে সীমিত পরিসরে চলমান থাকা মেডিকেল ভিসার পরিধিও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বৃহস্পতিবার দুপুরে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল ভারতীয় হাইকমিশনকে গার্ড অফ অনার দেয়। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতার পর দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ ও মর্যাদা এবং জনগণের কল্যাণকে সমুন্নত রেখে ভারতের সাথে সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান রাষ্ট্রপতি। এরপর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি। ওই ট্যুরিস্ট ভিসা ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। এ সময় বাংলাদেশ ভারতের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথাও বলেন ভারতীয় হাইকমিশনার। অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কিভাবে আমরা করতে পারি সাধারণ মানুষ বুঝতে পারবে। আমাদের সবাই মা বোন বাবা সবাই আছে, আমরা জানি যে রোগীর কি প্রবলেম হয়। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঋণ খেলাপিদের বিষয়ে কঠোর অবস্থানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিকেলে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায় মুক্তি নিশ্চিত করতে ঋণ খেলাপিদের সংসদ সদস্য পদ বাতিল করা প্রয়োজন। এছাড়া প্রস্তাবিত বাজেটে 74% রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী আখ্যা দেন তিনি। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও জানতে চান হাসনাত। আওয়ামী আমলের গুম, খুন ও দুর্নীতির বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। সরকারের কাছে এমন কি মেকানিজম রয়েছে যে মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা 75% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো। মাননীয় স্পিকার, ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য। এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। সেটি শুধুমাত্র সরকার দলের জন্য না, শুধু বিরোধী দলের জন্য না, সেটি বাংলাদেশের উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধির জন্য সেটি প্রয়োজন। সরকারি পর্যায়ে সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস। টিআইবি এর প্রতিবেদন অনুযায়ী পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়া খানার হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ 76.6%। পাসপোর্ট পেতে ঘুষ দিতে হয়েছে 84.4% মানুষকে। পাসপোর্ট অফিসের পর অন্যান্য প্রধান সেবা খাতগুলোর ঘুষের হার যথাক্রমে টিআইবি ও এর আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, কৃষি এবং ভূমি সেবা। সেবা খাতে দুর্নীতির গভীরতা ও ব্যাপকতা অতীতের চেয়ে আরও বেড়েছে। টিআইবির জাতীয় খানা জরিপ 2025-এ উঠে এসেছে, দেশের বেশিরভাগ সেবা গ্রহীতারাই অভিযোগ কাঙ্ক্ষিত সেবা পেতে ঘুষ দিতে হয়। এই অবস্থায় দুর্নীতি প্রতিরোধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতি দমন কমিশনের যোগ্য ও সৎ ব্যক্তি নিয়োগের তাগিদও দেন তিনি। 30 কোটি টাকা হচ্ছে যে ঘুষ লেনদেন হয়েছে, সেটা যেরকম আমাদের জাতীয় বাজেটের 1.58%, এটা যেরকম একটা বিশাল ক্ষতি, তার পাশাপাশি এটি যে যারা তুলনামূলকভাবে দরিদ্র জনগোষ্ঠী তাদের উপরে নেতিবাচক প্রভাবটা আরো অনেক বেশি। দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে আইনের উপর ভিত্তি করে তার দুর্নীতি প্রতিরোধ করবে, নিয়ন্ত্রণ করবে। প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ দুটাই করার দায়িত্ব। প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য যে প্রতিষ্ঠানটি, সেটিকে আরো কার্যকর করতে হবে।
দেশে ক্যাশলেস লেনদেন আরও সহজ, নিরাপদ ও সমন্বিত করতে বাংলা কিউআর কোড ক্যাম্পেইন উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। সকালে ব্যাংক প্রাঙ্গণে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কর্মসূচি উদ্বোধন করেন। আগামী 1 জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর কোড ব্যবহারের কার্যক্রম বাধ্যতামূলক করা হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত মেলায় অংশ নেয় স্বপ্ন ও আগোরা সহ বিভিন্ন খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ও পেমেন্ট সেবাদানকারী সংস্থা। বাংলা কিউআর কোড চালুর ফলে একটি মাত্র কিউআর স্ক্যান করেই বিভিন্ন ব্যাংক, মোবাইল, ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট প্ল্যাটফর্মের গ্রাহকরা লেনদেন করতে পারবে।